আব্বা যেদিন দ্বিতীয় বিয়ে করে ঘরে ফিরলো, তখন আমার বয়স 10 বছর। রূপার বয়স ছিল 5 বছর, আর পরীর বয়স মাত্র 1.5 বছর। ছোট্ট পরীকে বুকে নিয়ে আমার সেদিন নীরবে চোখের জল ফেলেছিল। মুখে টু শব্দটি করেনি, প্রতিবাদ তো দূরের কথা। আর আমি সেদিন দরজার আড়াল থেকে আব্বার দ্বিতীয় বউয়ের মুখ দেখেছিলাম। আব্বার দ্বিতীয় বউ আমার আম্মার নখের যোগ্যও না। কালো একটা মহিলাকে বিয়ে করেছেন আব্বা, যেখানে আমার আম্মা তার চেয়ে 1000 গুণ বেশি সুন্দরী। তারপরও আব্বা ওই মহিলাকেই বিয়ে করেছিলেন, কারণ একটাই, আব্বার একটা পুত্র সন্তান চায়। না হলে তার এত সব সম্পত্তি কে দেখবে, তার জমিদারি কে সামলাবে। যেদিন পরীর জন্ম হলো, সেদিন আব্বা বাড়িতে ফেরেনি, কিন্তু তার কাছে ঠিকই খবর পৌঁছেছিল যে তার মেয়ে হয়েছে। সেই জন্যই আব্বা রাগ করে বাড়িতে আসেনি। তার ঠিক 2 দিন পর আব্বা বাড়িতে এসেছিল, কিন্তু কারোর সাথে কোনো কথা বলেনি। পরপর 3টা মেয়ে জন্ম দেওয়ার জন্য আমাকে অনেক কথা শোনায় দাদি। আম্মা নাকি ছেলে জন্ম দিতে পারবে না। তার সাথে আরো একটি কথা দাদি বলেছিল, তা হলো, যেই মায়ার রূপ বেশি, এই পোলা পয়দা করতে পারে না কোনোদিন। এই কথাটা শুনে সেদিন আমার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু আমা কিছুই বলেনি, চুপচাপ নিজের কাজ করছিল। পরীকে কোলে রাখতো রূপা, আর আমি স্কুল থেকে ফিরে এসে পরীকে কোলে নিতাম। ও যখন ছোট ছোট হাত পাগুলো নাড়াতো, তখন আমার খুব ভালো লাগতো। আম্মা বলে, আমার আর রূপার থেকেও পরী বেশি সুন্দর। গালে একটু ছোঁয়া পড়তেই ওর গাল দুটো লাল হয়ে যেত, মনে হতো রক্ত জমাট বেঁধে গেছে। সেই ভয়ে পরীকে বেশি কোলে নিতাম না, পাছে যদি ব্যথা পায়। কিন্তু রূপা ছোট্ট পরীকে কোলে নেওয়ার জন্য সব সময় আকুপাকু করতো। পরীকে কোলে নিয়ে বারান্দার তাওয়ায় বসে বৃষ্টি দেখতো, আর আমি তার পাশে মোড়া পেতে বই নিয়ে বসে থাকতাম। পরীর যখন ছোট ছোট পা ফেলে হাঁটতো, তখন দেখতে বেশ লাগতো, ঠিক মোমের পুতুলের মতো। আমাদের দ্বিতীয় আমাকে দেখে আমি মুখ ফিরিয়ে নিই, কিন্তু রূপা আর পরী তো বোঝে না, ছোট তো। ওরা দুজনেই ওই মহিলার আশেপাশে ঘুরঘুর করতো। পরীকে যখন উনি কোলে নিত, আমি দৌড়ে গিয়ে ওনার কোল থেকে ছিনিয়ে আনতাম পরীকে। কিছু না বললেও মনে মনে কষ্ট পেতেন উনি, এতে আমি খুব খুশি হতাম। তবে সবচেয়ে বেশি খুশি হয়েছি যখন ওই মহিলারও একটা মেয়ে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার মেয়েটা মারা যায়। এরপর আরো একটি মেয়ে জন্ম দেন, কিন্তু সেটাও মারা যায়। তারপর যখন আর পড়তে পারলো না পড়ি, তার আগে ডাক পড়ল আবেরজান বেগমের। সাথে সাথে বিষাদের ছায়া নেমে এলো পরীর মুখে। সবেমাত্র খাতাটা খুলে পড়তে বসেছিল সে, একটু পড়তে না পড়তেই ডাকাডাকি শুরু হয়ে গেছে। চোখ মুখ কুঁচকে সে পড়ার টেবিল থেকে উঠে দাঁড়ালো। শব্দ করে ঠেলে চেয়ারটা কিঞ্চিত দূরে সরিয়ে দিল। সিমেন্টের মলাটে আবরিত খাতাটা বন্ধ করে সযত্নে বইয়ের ভাঁজে রেখে দিয়ে ছুটল দাদির ঘরে। সেখানে যেতেই চোখ গেল পালঙ্কের উপর বসে থাকা আবেরজান বেগমের দিকে। বিছানায় গা এলি দিয়ে শুয়ে আছেন তিনি। পরি বড় বড় পা ফেলে এগিয়ে গেল, পালঙ্কের হাতল ধরে জ্বর গলায় বলে উঠল, কি হয়েছে? আবেরজান ঘাড় ঘুরিয়ে পরির দিকে তাকালো, তারপর বলল, মাইয়া মানুষ এত ধূপধাপ শব্দ করে হাঁটোস কেন? আস্তে হাঁটতে পারোস না? দাদির জ্ঞানমূলক কথাবার্তা কোনো কালেই পছন্দ নয় পরীর। যখনই সামনে আসবি তখনই একটা না একটা জ্ঞানের সহিত কথা বলবেই। পরী দাদির প্রশ্নের জবাব না দিয়ে বলল, তুমি কি কইবা তাড়াতাড়ি কও, আমার মেলা কাম আছে। আবেরজান হাতের ইশারায় নিজের পানদানি দেখিয়ে বললেন, একখান পান দে। আগের নাই ধূপধাপ পা ফেলে জল চৌকির দিকে এগিয়ে গেল। হাঁটুগের বসে পান বানিয়ে এনে দাদির হাতে দিতেই তিনি পানটা মুখে পুরে নিলেন। পরি কৌটা থেকে কিছুটা চুন দাদির তর্জনী আঙ্গুল মেখে দিয়ে কৌটাটা আগের স্থানে রেখে দিল। বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার ফিরে তাকালো দাদির পানে। সেই লেখাগুলোর কথা মনে পড়ে গেল ওর। পরি এগিয়ে গেল দাদির কাছে, তির্যক দৃষ্টিতে তাকালো। দাদির গায়ের রং বেশ চাপা, কিন্তু ততটা কালো নয়। হাত পা ও মুখের চামড়া ঝুলে গিয়েছে, বয়স হয়েছে তো। পরি হুট করেই বলে উঠল, যেই মাইয়ার রূপ বেশি, হ্যাঁ পোলা পয়দা করতে পারে না, তাই না দাদি? পরির কথা শুনে চমকে তাকালো আবেরজান বেগম। এই কথা পরি শুনল কোথা থেকে? দাদিকে বলতে না দিয়ে পরি আবার বলল, তোমার তো রূপ নাই, তাই তো 2টা পোলা পয়দা করছো। কিন্তু
একটারেও তো মানুষ করতে পারো নাই, দুইটা অমানুষ পয়দা করছো। বুড়ি কোহানকার, আমার আম্মা জান 3টা সোনা জন্ম দিছে, আর তুমি কি করছো? এক পোলায় 2টা বিয়া করছে, আরেক পোলার বিয়ার খবর নেই। পরের মাইয়ার দেখা দেখা দিন পার করে। কথাগুলো বলে পরি একদণ্ড দেরি না করে দৌড়ে বাইরে চলে গেল। আবেরজান বেগমকে কিছু বলতেই দিল না। নিজের নাতনির ওপর ক্ষুব্ধ হলেন আবেরজান। মেয়েটা বেশ চটপটে আর উড়নচণ্ডী স্বভাবের। মুখের বলিতে সবসময় তেজ মিশ্রিত থাকে, যা ওনার আর 2 নাতনিদের মধ্যে কোনো ক্ষণেই দেখেননি। পরীর এরকম কথা শুনতেই তিনি অভ্যস্ত, তাই বেশি না ভেবে তিনি পান খাওয়াই মন দিলেন। দাদি ঘর থেকে ছুটে বের হয়ে নিজের শয়ন কক্ষের দিকে পা বাড়াতেই আবার ডাক পড়ল। এবারে ডাকটা দিয়েছেন পরীর মা মালা বেগম। মায়ের ডাক শুনে আবার ঘুরে দাঁড়াতে হলো পরীর। সোনালি আপুর খাতাটা আজকে বোধহয় আর পড়া হবে না। ঘাড় ঘুরিয়ে একবার টেবিলের দিকে তাকালো সে। বইয়ের সাজানো স্তূপের মধ্যে আসামির ন্যায় পড়ে আছে খাতাটা। হাত চানি দিয়ে ডাকছে যেন পরীকে। কিছু সময়ের অভাবে পরী আসতে পারছে না। অসহায় নয়নে শুধু খাতাটা দেখতে লাগলো সে। এরই মধ্যে দ্বিতীয়বারের মতো ডেকে উঠল মালা। পরী দৌড় লাগালো। পরনের ঘাগরাটা 2 হাতে উঁচু করে ধরে সিঁড়ি ভেঙে দৌড় দিল রন্ধনশালার দিকে। সেখানে বসেই ডাকছিলেন মালা। পরী ওখানে গিয়ে দাঁড়াতেই জেসমিনের দিকে চোখ পড়ল। সাথে সাথে চোখ ফিরিয়ে নিল। বড় একটা গামলায় কুচো চিংড়ি বোঝাই করা, সেগুলো বাছাই করছেন দুজনে মিলে। মালা পরীকে খেয়াল করেনি। তিনি চিংড়ির হাত পা খোসা ছাড়াচ্ছেন আর কাশছেন। পরী 2 পা ভাঁজ করে মায়ের পাশে বসে হাত ধরে বলল, আম্মা জান, আপনি অসুখ নিয়ে কাম করতে আইছেন কেন? পানি ধরলে তো আপনার কাশি আরো বাড়বে। কথাটা শেষ করে পরী গরম চাহনিতে একবার জেসমিনের দিকে তাকালো, তারপর আবার মায়ের দিকে তাকিয়ে বলল, ঘরের কেউ কি দেখে না যে আমার আম্মার অসুখ? তারপরেও আমার এই কামে ডাকে কোন সাহসে? আমার আম্মার কিছু হইলে আমি কিন্তু কাউরে সাইডা দিমু না, কইয়া দিলাম। জেসমিন এবার মুখ খুলল। আমি আবার মানা করছিলাম পরি, কিন্তু সে শোনে নাই। পরী আবারও রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, হইছে, আপনারে আর অজুহাত দিতে হইব না, যা করার। পরবর্তী শব্দ উচ্চারণ করার আগেই মালা কষে চর মারেন পরীর গালে। এতে পরীর কোনো ভাবান্তর হলো না। প্রতিদিন 2-4টে চর না খেলে তার পেটের ভাত হজম হয় না, তাও মায়ের হাতের। মুখে আঁচল দিয়ে কাশতে কাশতে মালা বলল, কতবার কইছি মুখে মুখে তর্ক করবি না, তোর ছোট আম্মা হয়। পরী মাথা নিচু করে নিল, তবে রাগ এর মধ্যে এখনো বিদ্যমান। মাথা নিচু করেই সে বলে, ছোট আম্মা, কিন্তু আম্মা না। মালা ফের কিছু বলতে উদ্যত হলে জেসমিন থামিয়ে দিয়ে বলল, থাক আপা, পরির কিছু বইলেন না, ছোট মানুষ। এরপর পরীর দিকে তাকিয়ে বলল, পরি, তুমি জুম্মানরে নিয়ে শাপলা বিলে যাও। ঘরে একটা মানুষও নাই, তাই তোমারে বলতেছি কতগুলো শাপলা নিয়ে আসো, চিংড়ি দিয়ে রান্না হইব। আজকে ঘরে মেহমান আসবে। কপালে দৃঢ় ভাঁজ পড়ল পরীর। অবাক করা কণ্ঠে বলল, এই বন্যার ভিতরে মেহমান আইবে কই থিকা? পর মুহূর্তেই কিছু ভেবেই পরীর মুখে হাসি ফুটে উঠল। রূপা পাইব। মালা দিলেন এক ধমক। এত কথা কস কেন, তাড়াতাড়ি যা। আর শোন, মুখটা ভালো করে ঢাইকা যাবি, কেউ জানি না দেখে। নৌকার সইয়ের মধ্যে থাইকা বাইর হবি না। জুম্মান রে নিয়া এখন যা। তোর বাপে আর তোর লোকজন থাকলে তোরে পাঠাইতাম না, এমন সময় রাতে বাড়ি খালি। মৃদু রাগ দেখা গেল মালার মুখে, কিন্তু পরী বেজায় খুশি আজকে অনেকদিন পর বাইরে বের হবে সে। দৌড়ে নিজের কক্ষে চলে গেল। ওনা দিয়ে নিজের মুখ ভালো করে বেঁধে নিল, শুধু চোখ দুটো খোলা রাখল। দাদির ঘর পেরিয়ে আসার সময় উকি দিল পরী। আবেজান আয়েশ করে বসে বসে সুপারি কাটছে। পরী হাঁক চাল। ও বুড়ি। সুপারি কাটা রেখে পরীর দিকে তাকালেন তিনি। পরীকে এই সাজে দেখে তিনি বুঝে ফেললেন যে আজকে পরী ঘরের বাইরে বের হবে। তিনি জিজ্ঞেস করলেন, কই যাস? পরী ভেংচি কেটে বলল, তা দিয়া তোমার কাম নাই, আমি এখন যাই। আসমান থাইকা যদি তোমার স্বামী ডাক দেয় তাইলে ভুলেও যাইও না কিন্তু।
দেশ বন্যার পানিতে ভাইসা গেছে, তোমারে কবর দেওয়ার জায়গা পামু কই? পরি খিলখিল করে হাসতে হাসতে চলে গেল। আবারও রাগ হলো আবেদ জানের। তার ভাষ্য মতে মেয়েদের জোরে হাসতে নেই, কাশতে নেই, এমনকি কাঁদতেও নেই। মেয়ে মানুষ থাকবে মোমের মতো, আগুনে স্পর্শ পেলে নীরবে গলে যাবে, জ্বলবে, পড়বে, ছাই হবে, তবে মুখ থেকে শব্দ বের হবে না। কিন্তু পরির স্বভাব তার ধারণার বাইরে। তাই তিনি ঠিক করলেন আজকে মালাকে বলে এই মেয়ের একটা ব্যবস্থা করবেই করবে। গ্রামের নাম নূরনগর। পদ্মা নদীর ধার ঘেঁষে এই গ্রামের অবস্থান। পদ্মা যেমন নূরনগরের নূরের আলো ছড়িয়ে দিয়েছে, প্রতিটি ঋতুতে এই গ্রাম নানান বাহারে সজ্জিত হয়ে ওঠে। কখনো গরমে উত্তপ্ত পথিকের আর্তনাদ, কখনো বর্ষার মেঘমালা থেকে সৃষ্টি বাড়িধারা, স্বচ্ছ নীলাম্বরে মেঘের ভেলা, ঘাসে জমে থাকা শিশির কণা, রূপবত্তা তো কোকিলের মধুর কণ্ঠ, সব মিলে গ্রামের এই সৌন্দর্য সবার মন কাড়ে। কিন্তু এখন আর এই গ্রামে সেই সৌন্দর্য নেই। 5 দিন ধরে এই রূপবান গ্রামটি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। টানা বর্ষণের ফলে পদ্মার উপচে জলস্রোত দ্রুত তলিয়ে দিয়ে গেছে এই গ্রামের সাথে সাথে আরও অনেক গ্রাম। গরিব অসহায় মানুষেরা আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে। কেউ কেউ নৌকা নিয়ে ভাসছে কিংবা কলা গাছের ভেলায়। দুর্ভিক্ষ নামিয়ে দিয়েছে সারা দেশে এই প্রলয়ঙ্কারী সর্বনাশা বন্যা। ঠিক এইরকম বন্যা হয়েছিল আজ থেকে 10 বছর আগে, 1988 সালে। আর এখন 1998 চলছে। এতগুলো বছর পর আবার সেই বন্যার মুখোমুখি সবাই। কেউ জানে না এই বন্যা কতদিন থাকবে, কতদিন মানুষ না খেয়ে অসহায় হয়ে পড়ে থাকবে। তার কি বাঁচবে, নাকি অসুখে অনাহারে অকালে প্রাণ হারাবে? নৌকার ছুঁয়ের ভেতর বসে আছে পরি। দুপাশে পদ্মা টেনে দিয়েছে, এটা মায়ের কড়া হুকুম। আর জুম্মান নৌকা বইছে। পরি ছুঁয়ের ভেতর থেকেই চেঁচিয়ে উঠল, হ্যাঁ রে জুম্মান, আজকে নাকি মেহমান আইব। কারা আইব জানোস? বইটা হাতে নৌকা ঘুরাতে ঘুরাতে জুম্মান জবাব দিল, শহর থেকে ডাক্তার আইব আফা। বন্যার পানিতে ভিজে অনেকেরই অসুখ হয়েছে। হেল লাগে আব্বা শহর থেকে ডাক্তার আনতেছে, তারাই আইব। তোরে কইছে কারা? জুম্মান অপকটে স্বীকার করে বলে। বড় আম্মাই কইছে। পরি আর জবাব দিল না। শাপলা বিলে নৌকা আসতেই পরির মনটা খুশিতে নেচে উঠল। যদিও শাপলা বিল আর আগের মতো নেই, পানিতে ভরে টইটুম্বর। কোনটা বিল আর কোনটা ক্ষেত বোঝা মুশকিল। সুতো কাটা ঘড়ির মতো নিজেকে এখন মুক্ত মনে হচ্ছে পরির। আজকে তো সে বিলের পানিতে সাঁতার কাটবে, তাতে মা বকলে বকুক, মারলে মারুক। কিন্তু তখনই বিপত্তি ঘটে গেল। পরির ইচ্ছাই রয়ে গেল জুম্মানের কথাই। আপা আঙ্গ আরেকটা নৌকা আইতাছে এদিকে। কৌতূহল হয়ে পরি প্রশ্ন ছুড়ে দিল। নৌকায় কারা দেখতো? জুম্মান দাঁড়িয়ে উকি দিয়ে দেখে বলল, লতিক কাকা দেলোয়ার কাকা লগে মাঝি। সাথে সাথে মেজাজ খারাপ হয়ে গেল পরির। এটা নিশ্চয়ই ওর মায়ের কাজ। কাজের লোকগুলো বাড়িতে আসতেই পাঠিয়ে দিয়েছে। পরি আর ভালো লাগে না এরকম খাঁচেই বন্দি হয়ে থাকতে। একা খোলা আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চায় সে। কিন্তু ওর মায়ের জন্য তা আদৌ কখনো সম্ভব হবে কি? কথায় কথায় কসম দিয়ে পরীকে চুপ করিয়ে দেন তিনি। পরি জড়সড় হয়ে বসেই রইল সোয়ের ভেতর। সম্পান মাঝি দাঁড় বাইছে, সাথে আরও 2 জন মাঝিও আছে। বিশাল আকৃতির নৌকাখানি টেনে নেওয়া একটুখানি কথা না, 3-4 জন মাঝি তো লাগবেই। ঘাম ছুটে গেছে সবার। হঠাৎ করে কেউ ডেকে উঠল, ও সম্পন মাঝি, ওইদিকে কই যাও? খাড়াও দেখি একটুখানি। সম্পান বাঁশের সাহায্যে নৌকা থামিয়ে দিল তৎক্ষণাৎ। পাশে দাঁড়িয়ে থাকা নৌকা থেকে বিন্দু বের হয়ে এলো। পরনে অর্ধ নোংরা শাড়ির আঁচল কোমরে গুজে দিয়ে শুধালো। ওইদিকে কই যাও? সম্পান নৌকার ধার ঘেঁষে এসে দাঁড়ালো, বলল, জমিদার বাড়ি যাই রে বিন্দু, ডাক্তার আছি শহর থেকে, হ্যাঁ করে দিতে যাইতেছি। বিন্দু উকি দিল নৌকার সোয়ের ভেতর, তারপর বলল, ওই দিক দিয়া যাইও না মাঝি। সখারে দিয়া আমার খবর দিল পরিবানো আজই শাপলা বিলে আইছে।
ওর লগে 2 খাটায় শোয়াইছে, গেলে ভালো হইব না? সম্পানের মুখে চিন্তার ছাপ দেখা দিল। সে আড়ষ্ট কণ্ঠে বলল, কোষ কি পরে আহার সময় পাইল না? অন্য দিক দিয়ে গেলে অনেক ঘোরা পড়ব, আমাকে তো জলদি যাইতে হইব। এখন কি করি? কিছুক্ষণ চুপ থেকে সম্পান আবার বলে উঠল, তুই লগে আয় বিন্দু, তাইলে আমাকেও কিছু কইবে না। তুই পরিরে কইলেই পরি শুনব। বিন্দু মৃদু রাগ নিয়ে বলল, খালি ও আমারেই পায়। পরি খবর দিয়ে তাও যাইতে পারলাম না, চুলাই শাক চড়াইছি, রান্দার সাজ না হইলে যাইতাম না। সম্পান অপেক্ষা করল বিন্দুর রান্না শেষ হওয়া অবধি। অগত্যা যেতে হলো বিন্দুকে। এবার বোধহয় পরিতাকে বিলের পানিতে চুপাবে। বিন্দু নৌকায় বসতেই মাঝিরা নৌকা ছাড়ল। নৌকায় বসা সবাই এতক্ষণ বিন্দু সম্পানের কথা শুনছিল, কিন্তু কথাগুলো সম্পূর্ণ বুঝে উঠতে পারেনি কেউ। তাই একটি মেয়ে কৌতূহল হয়ে জিজ্ঞেস করেই বসে। পরীকে? বিন্দু ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকিয়ে জবাব দিল, আমাগো গ্রামে জমিদারের ছোড়া মাইয়া। বিশাল ছই বাঁধানো নৌকাটি থামল গায়ের জমিদার আফতাব উদ্দিনের বাড়ির সামনে। গায়ের সব ঘরবাড়ি বন্যায় তলিয়ে গেল। জমিদার বাড়ির উঠোন ছুঁতেও পারেনি এই পানি। কিন্তু যদি টানা আরও কয়েকদিন বৃষ্টি হয়, তবে অনায়াসে এই বাড়ির উঠোনে পানি প্রবেশ করবে, তা নিশ্চিত। বলা যায় উঁচু জায়গায় বাড়িটি হওয়ার দরুন বন্যার পানি স্পর্শ করেনি এই বাড়িটিকে। মোগল আমলের বাড়িটি। সামনের উঠোন পেরিয়ে সদর দরজায় পেরোলেই ডানে বামে 2টি বড় বড় পাকা ঘর। তারপর আরও একটি দরজায় পেরোলেই বড় দোতলা দালানটি স্পষ্ট হয়ে ওঠে। বাড়ির দেওয়ালগুলো কেমন নিস্তেজ, রং উঠে গিয়ে কেমন সবুজাভ বর্ণ ধারণ করেছে। আফতাব চাইলে এই বাড়ি নতুন করে রং করাতে পারে, কিন্তু তা তিনি করেন না, কারণ তার পূর্বপুরুষদের চিহ্ন এই বাড়ি। তাদের ছোঁয়া আছে এই বাড়ির প্রতিটি আনাচে কানাচে, আভিজাত্যের ছোঁয়া। তাই এই বাড়িতে তিনি দিতে চান না। বৃষ্টি বাদলে দেওয়াল ভিজে কালচে হয়ে যাচ্ছে, তবুও বাড়ির দিকে ফিরেও তাকান না তিনি। এতে লোকে যা বলার বলুক, তাতে তিনি কোনো কান দেন না। নৌকা থেকে বের হয়ে এলো 6 জন যুবক যুবতী। তাদের ব্যাগগুলো মাঝিরা বের করছে। ছেলে 3 জন নৌকা থেকে নেমে আসলো, মেয়ে 3 জন আসতে পারল না, কারণ সামনে কাদায় ভরা। এখানে নামলে নির্ঘাত আছাড় খাবে ওরা। তাই সম্পান কাঠের তক্তা নৌকা থেকে মাটির বরাবর রাখলো। সহজে মেয়েগুলো নেমে পড়ল। সবাই নিজেদের ব্যাগ হাতে নিয়ে বাড়ির উঠোনে আসতেই অবাক হয়ে দেখতে লাগলো বাড়িটি। সত্যি বাড়িটি অনেক পুরনো। সদর দরজার সম্মুখে আসতে 2 জন জোয়ান লোক লাঠি হাতে সামনে দাঁড়ালো। গম গম কণ্ঠে জিজ্ঞেস করলো, কারা আপনারা? কি চাই? নাইম নামে ছেলেটি লোকটির কথার জবাব দিল, আমরা শহর থেকে এসেছি। এই গ্রামের জমিদার এনেছেন আমাদের। বন্যায় অনেক মানুষ নাকি অসুস্থ হয়ে পড়েছে, তাই। কথা শেষ করতে পারল না নাইম। তার আগেই পেছন থেকে সম্পান বলে উঠল, আরে দাদা, ওনারা ডাক্তার, জমিদার বাবু শহর থেকে আনাইছে। আর কথা বলতে হলো না সম্পানকে। লোক 2 জন সবাইকে ভেতরে ঢোকার অনুমতি দিল। সদর দরজায় পেরিয়ে বৈঠক ঘরে আসলো সবাই। তৎক্ষণাৎ একটা মেয়ে দৌড়ে এসে বলল, খারান বাবু, পুরুষ মানুষ ভেতরে যাইতে পারবেন না, আপনারা এইখানে বহেন, আমি বড় মারে ডাইকা আনতাছি। ওদের বসতে দিয়ে মেয়েটা ছুটে ভেতরে চলে গেল। নাইম ইশারায় সবাইকে বসতে বলে নিচে একটা কাঠের চেয়ার টেনে বসলো। শহর থেকে 6 জন এসেছে ওরা। আরও কয়েকজন বড় বড় ডাক্তার আসবে, তবে একটু সময় লাগবে। মেডিকেলের স্টুডেন্ট ওরা। নাইম, আসিফ, শেখর, মিষ্টি, রুমি ও পালক। ওদের টিম প্রতিটি 6 জন করে ভাগ করে এক এক গ্রামে গিয়েছে। দেশের অবস্থা ভালো না। বন্যায় ভেসে গেছে গ্রামের পর গ্রাম। সাথে সাথে অসুখও বাড়ছে, বিশেষ করে কলেরা। গ্রামের মানুষেরা সতর্ক থাকে না বিধায় এসব রোগ বেশি হয়। তাই ওরা এসেছে সবাইকে সতর্ক করতে এবং চিকিৎসা করতে। অবশ্য সব ধরনের ট্রেনিং করে এসেছে। তবুও বড় ডাক্তার সামনের সপ্তাহে এসে দেখে যাবেন। বড়সড় ঘোমটা টেনে বৈঠক ঘরে এলেন মালা, সাথে একটু আগে আসা মেয়েটিও।
মালা নিচু স্বরে বললেন। কুসুম হ্যাঁ করে নাস্তা পানি দে। সাথে সাথে কুসুম সবাইকে শরবত আর পিঠা দিল। শরবত খেয়ে সবাই ক্ষান্ত হলো, আর খাবে না ওরা। মালা কুসুমকে দিয়ে ছেলেদের বৈঠক ঘরের পাশে ঘরে থাকার ব্যবস্থা করে দিল, আর মেয়েদের নিয়ে ঢুকলেন মহিলা অন্দরমহলে। মালা ওদের নিয়ে পরীর ঘরেই বসালো, তারপর আবার রান্নাঘরে চলে গেল কাজে। পরী এখনো আসছে না দেখে চিন্তিত মালা। ঘরে 3 জন নতুন পুরুষ এসেছে, না জানি মেয়েটা কোন অবস্থাতে ঘরে এসে ঢোকে। তাই তিনি আগেভাগেই কুসুমকে পাঠিয়ে দিলেন নৌকা ঘাটে। কুসুম পানিতে পা ডুবি বসে রইল পরীর অপেক্ষায়। কিছুক্ষণ পরেই 2টা নৌকা ভিড়ল পাড়ে। জুম্মান হাতে এক মুঠো শাপলা নিয়ে লাফ দিয়ে নেমে পড়ল। লতিফার দেওয়ালের বাকি শাপলা নিয়ে ভেতরে ঢুকে গেল। সবশেষে বের হলো পরী। ওর হাতে এক গুচ্ছ শাপলা। শাপলা দিয়ে একটা মালা বানিয়ে মাথায় জড়িয়েছে সে। কুসুম দৌড়ে গিয়ে পরীর সামনে দাঁড়িয়ে পড়ল। পরি আপা, তাড়াতাড়ি ঘরে চলেন। বড় মা কইছে আপনারে ঘরে যাইতে, আর বাহির হওয়া যাইব না। ঘরে 3 জন নতুন পুরুষ আইছে, আহেন আমার লগে। পরী নিজের ঘাগরা উঁচু করে ঝাড়ছিল। কুসুমের কথায় হাত আপনা আপনি থেমে গেল তার। বুঝতে বাকি রইল না যে এই সেই মেহমান যার কথা সকালে ওর আম্মা বলেছিল। পরী বলল, কেন আম্মা ঘরে ঢুকতে দিল? কুসুম গলা ঝেড়ে বলল, কেন দিব না? শহরের ডাক্তার তারা রুগী দেখতে আইছে, থাকতে তো দিবই। কুসুম আর কথা বলতে পারল না। তার আগে ঝপঝপ করে বৃষ্টি নেমে এসেছে। বৃষ্টির বড় বড় ফোঁটা ভিজিয়ে দিচ্ছে ওদের। জুম্মান আগে ঘরে ঢুকে পড়েছে। পরী আর কুসুম একসাথে দৌড় লাগালো। হাতের শাপলাগুলো পাপড়ি জোরে পড়তে লাগলো মেঝেতে। বৈঠক ঘরের উঠোন পাকা করা। পরীর কদ্দমাক্ত পা ফেলা দরুন পায়ের ছাপ সেখানে স্পষ্ট হয়ে উঠেছে, সাথে শাপলার পাপড়ি ছড়িয়ে পড়ছে। নাইম নিজের ঘরের বারান্দায় বসে বসে নিজের জুতো পরিষ্কার করছিল। আসার সময় কাদা লেগে গেছে। হঠাৎ কারো পায়ের শব্দে উঠোনের দিকে তাকালো। 2 জন মেয়ে দৌড়ে চলে গেল। তার মধ্যে একজনকে নাইম চেনে, সে হলো কুসুম, এই বাড়ির কাজে মেয়ে। কিন্তু দ্বিতীয় জনকে সে চিনল না। ওনা বোরখার ন্যাকাপে নেই পড়ে আছে, বিদায় মুখটাও দেখতে পারল না সে। মেঝেতে তাকিয়ে এক দৃষ্টিতে পরীর পায়ের ছাপ আর শাপলার পাপড়িগুলো দেখতে লাগলো। বেশিক্ষণ স্থায়ী হলো না সে পায়ের ছাপ। বৃষ্টির পানিতে ধুয়ে মুছে গেল। নাইম বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর নিজ ঘরে চলে গেল বৈঠক ঘর পেরিয়ে। মহিলা অন্দরে ঢুকতেই বৃষ্টির তোড় যেন পারল। বড় উঠোন পেরিয়ে খোলা বারান্দায় আসতে আসতেই ভিজে গেছে পরী। হাতের শাপলাগুলো মেঝেতে রেখে হাত পা ঝালো সে। কুসুম ততক্ষণে রান্নাঘরে চলে গেছে। বাড়িতে মেহমান এসেছে, রান্না করতে হবে তো। ভেজা জামা কাপড় ছাড়বে বলে পরী আবার দৌড় দিল। ধূপধাপ শব্দ এলো পরীর পায়ের, কিন্তু পরক্ষণে থেমে গেল সে। নিজের ঘরে অচেনা গন্ধ পেয়ে রুমি বিছানায় গা এলিতে ঘুমিয়ে পড়েছে। পালক আর মিষ্টি ব্যাগ খুলে কিছু খোঁজার ব্যস্ত। কারোর আগমনের আভাসে 2 জন ঘাড় ঘুরিয়ে তাকালো। পরীকে দেখে চিনল না ওরা। পরী নিজ কক্ষে প্রবেশ করতে করতে বলল, কারা আপনারা? আমার ঘরে কি করেন? ওরা 2 জনেই থতমত খেয়ে গেল। কার ঘরে মালা ওদের রেখে গিয়েছে তা ওরা জানে না। যেখানে ওদের থাকতে দেওয়া হয়েছে ওরা সেখানেই থাকছে। পরী আর একটু কাছে এসে দাঁড়িয়ে আবার একই প্রশ্ন করতেই মিষ্টি জবাব দিল, আমরা শহর থেকে এসেছি। এই গ্রামের জমিদারের গিন্নি মানে মালা বেগম আমাদের এই ঘরে থাকতে বলেছেন। সঙ্গে সঙ্গে পরীর রাগ আসমান ছুঁয়ে গেল। যেখানে নিজের জিনিসপত্রে কারোর হস্তক্ষেপ সে পছন্দ করে না, সেখানে একই ঘরে এই মেয়েদের নিয়ে সে থাকবে কিভাবে? সাথে সাথে পরী গলা ফাটিয়ে মালাকে ডাকতে শুরু করে দিল, আম্মা, আম্মা, আম্মা যান, একটু এদিকে আহেন। কিন্তু মালার পরিবর্তে ঘরে এসে হাজির হলো আবেজান বেগম। লাঠিতে ভর দিয়ে এসে তিনি বলেন, মাইয়া মানুষ এত গলা বাজাস কেন? তোরে না করছি না, এত চিল্লাস কেন বারবার? পরী দ্রুত পদে দাদির নিকটে গিয়ে দাঁড়িয়ে বলল, আমারে না জানাইয়া আমার ঘরে অন্য মানুষ ঢুকতে দিলা কেন? আবেজান পান চিবুতে চিবুতে বলল, অহনই তো আইলো ওরা, একটু জিরাইতে দে। তোর মায়ের মেলা কাম এখন, পরেও ঘুরে অন্য ঘরে দিয়ে আইব। তুই ভিজা গেছস, কাপড় বদলা। লাঠির ভরে চলে গেল আবেজান। মিষ্টি আর
পালক লজ্জায় মাথা নুইয়ে ফেলেছে। প্রথম দিনই এত বড় অপমান মেনে নিতে পারল না ওরা। মেয়েটা কিভাবে সামনাসামনি কথাগুলো বলে ফেল? রুমি এতক্ষণ ঘুমাচ্ছিল। পরি চিল্লানোর ফলে ধরফড়িয়ে ওঠে সে। পরবর্তী কথাগুলো ওর কানে যেতেই লজ্জাবোধে মাথা নিচু করে ফেলে। এখন এদের মনে হচ্ছে এই গ্রামে আসাটাই ভুল হয়েছে ওদের। পরি কথা না বলে সামনে পা বাড়ল, কাঠের সাথে লাগানো আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। অনেকটা দেখতে টেবিলের মতো, আর তার সামনে কতগুলো রং বেরঙের ফিতা। এতক্ষণ ধরে মুখে ওড়না বাঁধা থাকলেও এখন সেটা একটানে খুলে ফেলল পরি। তারপর চুল থেকে ফিতার বাঁধন খুলতে ব্যস্ত হলো। মিষ্টি আর পালক চোখ তুলে পর্যন্ত তাকাতে পারল না, কিন্তু রুমির ধাক্কায় সেদিকে দুজন তাকালো। রাগজনক কণ্ঠে পালক বলল, কি হয়েছে, ধাক্কা দিচ্ছিস কেন? রুমি হাঁ করে সামনের দিকে চোখ রেখে বলে উঠল, হ্যাঁ রে, এটা কি মেয়ে নাকি কোনো মোমের পুতুল? একটু কি ছুঁয়ে দেখবো? রুমির কথার মানে ওরা দুজনেই বুঝতে পারল না। রুমির দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই ওদের দৃষ্টি স্থির হলো সামনের আয়নাতে। আয়নার প্রতিবিম্বে যেন একটা পরীর আগমন ঘটেছে। পুরো পুতুলের মতন লাগছে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে। গায়ের রংটা উজ্জ্বল ফর্সা, তার উপর পানির ফোঁটাগুলো চিকচিক করছে। এই প্রথম মেয়ে হয়ে কোনো মেয়ের উপর চোখ আটকে গেছে ওদের। ঘর থেকে কিছুতেই বের হতে পারছি না ওরা। চুল থেকে বেগুনি রঙের ফিতা দুটি খুলে রেখে ওড়না হাতে পিছনে ঘুরতে তিনজন যুবতীকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে পুরি কপাল কুঁচকাল, তবে কিছু বলো না। কাঠের তৈরি আলমারি থেকে নিজের কাপড় বের করে ঘর থেকে বের হতে নিলেই পালকের ডাকে থমকে দাঁড়াই পরি। পালক জিজ্ঞেস করে বসে, নাম কি তোমার? পরি পেছনে না ফিরেই উত্তর দিল, পড়ি। অতঃপর ঘর ছেড়ে বের হয়ে গেল। এবার ওদের কাছে সব পানির মতো পরিষ্কার হয়ে গেল। এমের কথাই বিন্দু আর সম্পান বলাবলি করছিল। বিন্দুকে সাথে করে নিয়েই ওরা শাপলা বিলে আসে, কিন্তু তার আগে লতিফার দেলোয়ার ওদের পথ রোধ করে দাঁড়ায়। কিছুতেই ওদের ওদিকে যেতে দিবে না ওরা। সম্পানের অনেক অনুরোধে ও লতিফের মন গড়ল না, কারণ জমিদার কন্যা পরীর করা হুকুম সে থাকাকালীন শাপলা বিলে কোনো পুরুষের আগমন ঘটাতে পারবে না। শাপলা বিলে সাঁতার কাটার জন্য কথাটা পরি বলেছিল, কিন্তু তবুও সাঁতার কাটা হলো না। শেষে বিন্দু পরীর নৌকায় গিয়ে ফিসফিসে সলা পরামর্শ করে অনুমতি নিল। তারপর সম্পান নৌকা নিয়ে অনায়াসে শাপলা বিলে বৈঠা ফেলল। পালক ভেবেছিল জমিদার কন্যা না জানি কেমন হবে, কিন্তু সামনাসামনি দেখল এ তো একটা পুচকে মেয়ে, বয়স 14 কি 15 হবে। এই মেয়ের রূপের যেমন তেজ, মেজাজের তেমন ঝাঁজ, সব মিলে আগুন বলা যায়। মিষ্টি বড় একটা দম ফেলে পড়ল, এটা মেয়ে নাকি বিচুটি পাতা? এইভাবে কেউ কারোর সাথে কথা বলে? শহর থেকে এসেছি, মেহমানই তো ওদের, সেই জন্য এইভাবে বলবে। তবে মিষ্টির কথা কেউ কানে তুলল না। রুমি চোখ কষলে বলল, এত সুন্দর মেয়ে আমি এই প্রথম দেখলাম। হবেই তো, দেখলি না এই পরীর মা কত সুন্দর। যৌবনকালে ওই মহিলারও তার মেয়ের মতো রূপ ছিল, মায়ের মতোই হয়েছে মেয়েটা। পালকের কথাই রুমি খাট থেকে নেমে এসে ওকে জড়িয়ে ধরে বলল, ছেলে হলে এই মেয়েটাকে এক্ষুনি বিয়ে করে ফেলতাম। হাসলো পালক, তোর মতো সাধারণ মেডিকেল স্টুডেন্টের কাছে জমিদার তার মেয়ের বিয়ে দিত বুঝি? জমিদার রাজকুমার রাজা হওয়ার একটা সুবিধা আছে জানিস, রাজ্যের সবচেয়ে সুন্দরী রমণী তাদের জন্য বরাদ্দ থাকে। পালক আর রুমির দুষ্টুমি পছন্দ হলো না মিষ্টির। মেয়েটার নাম মিষ্টি, কিন্তু কথায় ঝাল মেশানো থাকে সব সময়। মূল কথা হলো পরীর সৌন্দর্য ওর পছন্দ হয়নি। ওরাও সুন্দর, ফর্সা গায়ের রং, কিন্তু পরীর মতো অত নয়। দুপুরে খাওয়ার ডাক পড়তেই সবাই একসাথে খেয়ে নিল, কিন্তু খাওয়ার সময় ওরা পরীকে দেখতে পেল না। ছেলেদের আগে খেতে দেওয়া হলো এবং মেয়েদের পরে। খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হলো ওরা। ঘাটে ওদের জন্য নৌকা বাঁধাই আছে। ব্যাগপত্র নিয়ে দ্রুত নৌকায় চেপে বসে সবাই। এখন ওরা গ্রামের আশ্রয় কেন্দ্রে যাবে। সেখানে শতাধিক মানুষ আছে, অর্ধেকের বেশি অসুস্থ। সেখান থেকে ওরা জমিদার বাগান বাড়িতে যাবে, সেটিও বর্তমানে আশ্রয় কেন্দ্রে পরিণত করেছে আফতাব। নৌকায় বসে পালকার রুমি ফিসফিস করে কথা বলছে আর হাসছে। ওদের কাণ্ড দেখে নাইম জিজ্ঞেস করলো,
কি রে, তোরা নিজেদের মধ্যে কি নিয়ে কথা বলছিস? আমাদেরকেও বল শুনি। শেখর তাতে তাল মিলিয়ে বলল। বোধহয় বিয়ের পর হানিমুন বাচ্চা কাচ্চার প্ল্যান করছে। বলতে বলতে হাসলো শেখর। পালক শেখরের বাহুতে ধাক্কা দিয়ে বলল। জি না মশাই, আমরা জমিদারের মেয়ে পরীর কথা বলছি। জানেন, মেয়েটি দেখতে খুব সুন্দর, একদম পুতুলের মতো। নাম পরী, আর দেখতেও পরীর থেকে কম নয়। আমি কখনো রাজকন্যা দেখিনি, কিন্তু রাজকন্যারা বোধ হয় এই পরীর মতোই দেখতে।